Hello friend, in previous class we discussed about the class 6, the India physical geography. We learned a topic about the Indian physiography or relief, Indian river, Indian climate. Friend, আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা ভারতের ক্লাস 6 ভারতের প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত অধ্যায় নিয়ে আলোকপাত করেছিলাম সেগুলি হলো ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ফ্রেন্ড, সেটা হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তার আগে একটু জানার চেষ্টা করি তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে অবগত আছো। তোমরা অনেক সময় রাস্তার দুপাশে ফ্রেন্ড যাবার সময় দেখতে পাও যে তাল গাছ বা অনেক সময় দেখা যায় বাবলা গাছ ইত্যাদি গাছ আমাদের চোখে পড়ে। সেইগুলোকে আমরা যদি ভালোভাবে খেয়াল করে আমরা নিজেরা কেউ লাগাই না, কেউ নিজেরা আমরা রোপণ করি না, লাগাই না। এই গাছগুলো নিজেই জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। কেউ নেই কেউ বলবে না যে আমি তাল গাছকে লাগিয়েছি বা আমি বাবলা গাছকে লাগিয়েছি ইত্যাদি জাতীয়। সুতরাং যে এই যে ঘাসগুলো নিজে থেকে, এই যে গাছগুলো নিজে থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা নিজে থেকেই হয় এবং বড় হয়, এদের বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এসো ফ্রেন্ড, আমরা আজকে যেটা জানবো সেটা হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা ভারতের অরণ্য। ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য। দেখো ফ্রেন্ড, আমরা হেডিং করে দিয়েছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য। আমরা জানবো ফ্রেন্ড এই স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য কাকে বলে, সেই সংজ্ঞাটা আমরা আগে জানার চেষ্টা করব। তাহলে এসো আমরা যেটা চেষ্টা করি সেটা হলো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, সংজ্ঞা। স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা। দেখো ফ্রেন্ড, এই আনসারের মধ্যে লেখা আছে স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? দেখো এখানে লেখা আছে স্বাভাবিক, অর্থাৎ আমি বললাম যে আমাদের রাস্তার ধারে অনেক সময় আমরা বাবলা গাছ বা তাল গাছ আমাদের সচরাচর এই জলবায়ু অঞ্চল পর্ণমোচী জলবায়ু অঞ্চল পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, সেগুলো হলো বাবলা গাছ। দেখবে রাস্তার দুপাশে দেখা যায়। সুতরাং এর সংজ্ঞাটা কি হবে? অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বা গাছ, যে সমস্ত উদ্ভিদ বা গাছ মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রকৃতির, যেটা আমরা ভগবানের বা আল্লাহর বলি, প্রকৃতির উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি সাহায্য নিয়ে আপনা আপনি জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। অনেক সময় ফ্রেন্ড সংজ্ঞা আছে পরীক্ষার জন্য, আমরা স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখেছি, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ, যেসব উদ্ভিদ বা গাছ বা বৃক্ষ, অনেক কিছু নাম, যে সমস্ত উদ্ভিদ বা গাছ বা বৃক্ষ মানুষের সাহায্য ছাড়াই প্রকৃতির বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি সাহায্য নিয়ে আপনি বা স্বাভাবিক ভাবে জন্মায় ও বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। দেখো ফ্রেন্ড, সম্পূর্ণভাবে সংজ্ঞাটা লিখে দিলাম, পরীক্ষায় 2 নম্বরের জন্য আসতে পারে। এটা হচ্ছে ভালো বেটার সংজ্ঞা তোমাদের বইতে আছে। আমি এখানে লিখেছি যে সমস্ত উদ্ভিদ বা গাছ বা বৃক্ষ মানুষের হস্তক্ষেপ বা সাহায্য ছাড়াই প্রকৃতি মানে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির বৃষ্টিপাত, এখন যেমন বর্ষাকাল বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত,
উষ্ণতা, গ্রীষ্মকালের উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদির সহায়তায় বা সাহায্য নিয়ে আপনা আপনি বা স্বাভাবিকভাবে বা নিজে থেকেই জন্মায় এবং বৃদ্ধি প্রাপ্ত হয়, তাদের বলে স্বাভাবিক উদ্ভিদ। সুতরাং এটা আশা করি তোমাদের সংজ্ঞাটা সবার কাছে মনে থাকবে। এবার আসা যাক একটা উদাহরণ নিয়ে, স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ। স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যের উদাহরণ আমি এখানে জাস্ট তাল গাছ বা বাবলা গাছ দিলাম। এবার তুমি যদি মরুভূমি অঞ্চলে যাও সেখানে কি দেখবে, ফণিমনসা বাবলা দেখা যাবে। তুমি যদি সুন্দরবন বেড়াতে যাও সেখানে কি পাবে, সুন্দরী, গমান, গোলপাতা, হগলা পাতা। এবার আমাদের তুমি যদি এখানকার অরণ্যে যাও যেগুলো আপনা আপনি বৃদ্ধি প্রাপ্ত হয়, সেগুলো তুমি কি পাবে, সেখানে আম, জাম, কাঁঠাল ইত্যাদি পাবে। অনেক সময় বীজ দিয়ে আপনা আপনি বৃদ্ধি প্রাপ্ত হয়। সুতরাং এগুলো উদাহরণ। আর আমি এখানে যে উদাহরণ দিয়েছি তুমি নিজে থেকে উদাহরণগুলো দিতে পারো। কি কি উদাহরণ হবে প্রায়, যেমন আমি একটা বললাম বাবলা গাছ, বাবলা গাছ, তাল গাছ। সুতরাং এটা আমাদের এখানকার যেটা দেখা যায়। তাছাড়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দেখা যায়। যেমন নিরক্ষীয় চিরহরিত অরণ্যে আমরা যদি দেখা যায় সেখানে কি উদ্ভিদ দেখা যায়, সেখানে যেগুলো দেখা যাবে আয়রন উড। আয়রন উড, কেন আয়রন উড, লোহার মতো শক্ত বলে আয়রন উড, মানে কুড়ুল ভেঙে যায়, আয়রন উড। তারপরে যদি আমরা পার্বত্য অঞ্চলে যাই তাহলে কি পাবো, মস। আর একটু নিচয় পাইন। আবার যদি একটু উপকূলীয় অঞ্চলে যাই কি পাবো, নারকেল ইত্যাদি। সুতরাং এইগুলো সবই স্বাভাবিক। আমাদের এখানে মনে হয় যে আম গাছটাকে রোপণ করতে হয়, কিন্তু তুমি দেখবে আম গাছের আটি খাবার পর অনেক সময় থেকে রাস্তার ধারে দুপাশে আম গাছ হয়। সুতরাং নিয়ে গেল আমাদের স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা। এবার ফ্রেন্ড আমাদের স্বাভাবিক উদ্ভিদের ধারণা সম্পর্কে, আমাদের ভারতের সম্পর্কে জানবো। যদি তোমাদের সিলেবাসের একটু বাইরে আছে কিন্তু আমরা জেনে নেবো স্বাভাবিক উদ্ভিদ। একটা দেশ বা অঞ্চলের কত পার্সেন্ট স্বাভাবিক উদ্ভিদ থাকা দরকার, কত দরকার, অর্থাৎ একটা দেশের যদি মোট পরিমাণ স্থলভাগের পরিমাণ 100 ধরা হয়, তাহলে সেই দেশের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100টাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3.33.33, অর্থাৎ প্রায় 33% বনভূমি বা অরণ্য বা স্বাভাবিক থাকা দরকার। নালে আমাদের ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে, যে ভারসাম্য থাকে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সুতরাং অরণ্যের পরিমাণ কত থাকা দরকার, অরণ্যের অরণ্যের পরিমাণ কত থাকা দরকার, 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 1/3, 1/3 বা 3 ভাগের 1 ভাগ, যাকে ইংলিশে পার্সেন্টেজ করলে হবে প্রায় 33.33% একটা দেশ বা অঞ্চলে থাকা দরকার। প্রশ্ন আসতে পারে যে আমাদের তো গ্রামে তো কিছুই 33% নেই। না, 33% থাকলেও দেখবে 10% আসছে রাস্তার ধারে বা যেগুলো আমাদের বাড়ির আশেপাশে যে গাছপালাগুলো আছে, কবরস্থান, শ্মশান গাছ, নদীর পাড়ে, পার্সেন্টেজ স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ হয়ে যাবে। কিন্তু তা বলে কোনো একটা দেশে যদি বনের পরিমাণ বেশি থাকে, যেমন সুন্দরবন এখানে আছে, সেই জায়গায় এখানে পার্সেন্টেজটা পূরণ করে দেয়। সুতরাং এটা হলো পার্সেন্টেজ। এবার মনে রাখতে হবে ফ্রেন্ড, আমাদের ভারতবর্ষে কত পার্সেন্টেজ আছে। প্রশ্ন আসতে পারে আমাদের দেশে কি এই পার্সেন্টেজটা বজায় আছে। ভালোই বেশ বুঝতে পারছো, আমাদের ভারত হলো পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। অর্থাৎ পৃথিবীতে যদি 100 জন মানুষ বাস করে, তার মধ্যে আমাদের ভারতে বাস করে প্রায় 17 জন বা 17.5 জন মতো বাস করে, এবং চীনে বাস করে প্রায় 18.5 থেকে 19 জন। সুতরাং সেই হিসাবে পার্সেন্টেজটা ভারতে ভারতের ক্ষেত্রে কত পার্সেন্ট, প্রায় 21.53% এটা আছে। কোনো কোনো বই বিভিন্ন এটা ডিফার করে, কম বেশি ডিফার করে। এটা আপাতত যেটা আছে সেটা হলো 21.53 বা কোনো কোনো বইয়ে 5-4% আছে। সুতরাং এইগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এবার ফ্রেন্ড আমরা আরো পড়া আসবো আমাদের ভারত, যেহেতু আমরা ভারত চ্যাপ্টার নিয়ে, ভারতের অধ্যায় নিয়ে আলোকপাত করছি। এবার জানতে হবে ভারতের কোন রাজ্যে এই বনভূমির পরিমাণ, অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি। ফ্রেন্ড, যেই রাজ্যের অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো মধ্যপ্রদেশ। তাহলে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, ভারতের অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কোথায় বেশি, এটা হলো মধ্যপ্রদেশে ফ্রেন্ড বেশি।
মধ্যপ্রদেশ রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি। এরপর ফ্রেন্ড আমরা আসবো ভারতের কোন জায়গায় অরণ্যের পরিমাণ কম। অরণ্যের পরিমাণ সেই হিসেবে কম আমরা বলতে পারি রাজস্থানে কম, বিহারে কম। এবার শতকরা হিসাবে ভারতের কোন রাজ্যের অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি। এটা হলো জাস্ট অরণ্য, যেহেতু মধ্যপ্রদেশ রাজ্যটা একটা বড় রাজ্য, তাহলে সেই হিসাবে এটা থাকতেই পারে বেশি। কিন্তু আমি যদি একটা পার্সেন্টেজ হিসাবে হিসাব করি যে কোন রাজ্যের পরিমাণ বেশি, হতে পারে কোনো রাজ্য হয়তো ছোট কিন্তু বনভূমির পরিমাণ অনেক বেশি, সেই হিসাবে আমি যদি ধরি মিজোরাম রাজ্যে অরণ্যের পরিমাণ, অরণ্যের শতাংশ সবচেয়ে বেশি, অরণ্যের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি। দেখো মিজোরাম রাজ্য, ভারতের মিজোরাম রাজ্যে অরণ্যের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ একটা শতকরা যদি 33%, ওটা আরো বেশি হবে। সো ফ্রেন্ড এই গেল আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ বিস্তার এবং অবস্থান কোন রাজ্যে কেমন আছে। এবার ফ্রেন্ড আমরা আসবো যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোকপাত করব। এসব ভারতের স্বাভাবিক উদ্ভিদের একটু শ্রেণীবিভাগ জানা যাক। বিভিন্ন অরণ্যবিদ বা জলবায়ু বিজ্ঞানীরা ভারতের অরণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। আর একটু বলে দিই ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, যে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থান করেছে। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থান করেছে, উত্তরাখণ্ডে বা উত্তরাঞ্চলে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থান করেছে। এগুলো একটু জানতে হবে, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়, দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থান করেছে। এবার ফ্রেন্ড আমরা আসবো ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ। ভারতের অরণ্যের বা স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ। ভারতের অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, যে ভারতের অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করব। দেখো আঞ্চলিক ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, উষ্ণতা, বৃষ্টিপাত, জলবায়ু ইত্যাদির উপর পার্থক্যের ভিত্তিতে ভারতের অরণ্যকে মোটামুটি ভাবে 5টি ভাগে ভাগ করেছে। সেই ভাগগুলি সম্পর্কে এবার আমরা জানবো কি কি ভাগে ভাগ করেছে। এক নম্বর ভাগ যেটা আমাদের ভাগ করেছে সেটা সম্পর্কে আমরা জানবো। এক নম্বর হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা এর বিভিন্ন নাম আছে, এর আরো বিভিন্ন নাম আছে, যেমন একে অন্য কি নামে বলা হয়, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। আরো নাম আছে, কি বলা হয়, নিরক্ষীয় চিরহরিত অরণ্য, নিরক্ষীয় চিরহরিত, নিরক্ষীয় চিরহরিত বা বৃষ্টি অরণ্য। আরো বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এবার ফ্রেন্ড আমরা 2 নম্বরটাই আসবো, কিভাবে ভাগ করা যায়, পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয়
পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ বা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 3 নম্বর, মরু উদ্ভিদ বা মরু অরণ্য। 4 নম্বর, ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্বু উদ্ভিদ বা লবণাম্বু অরণ্য। বিভিন্ন ভাগে ভাগ করা যায়, দেখো 4টে ভাগে। 5 নম্বর হলো পার্বত্য অরণ্য। পার্বত্য অরণ্য বা নাতিশীতোষ্ণ পার্বত্য উদ্ভিদ। দেখো ফ্রেন্ড, মোটামুটি ভাবে এই 5টি ভাগে আমরা ভাগ করে দিলাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যগুলোকে। 1 নম্বর ভাগে আমরা কি ভাগ করলাম? 1 নম্বর করলাম আমরা ভাগ করলাম ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিত অরণ্য, এটা 1 নম্বর ভাগ। 2 নম্বর ভাগ করেছি আমরা পর্ণমোচী অরণ্য। 3 নম্বর কাজ করেছি মরু উদ্ভিদ। 4 নম্বর করেছি উপকূলীয় অরণ্য, লবণাম্বু অরণ্য বা পার্বত্য নাতিশীতোষ্ণ পার্বত্য উদ্ভিদ বা পার্বত্য অরণ্য। এবার আমরা একে একে জানবো এই অরণ্যগুলো সম্পর্কে। তাহলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য গেল। 2 নম্বর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 3 নম্বর মরু উদ্ভিদ বা মরু অরণ্য। 4 নম্বরে দেখো ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্বু উদ্ভিদ বা একে আরো অন্যান্য নামে যেগুলো দেখা যাচ্ছে উপকূলীয় অরণ্য বা উপকূলীয় উদ্ভিদ বা উপকূলীয় উদ্ভিদ বা উপকূলীয় উদ্ভিদ। পাঁচ নম্বর দিয়েছি পার্বত্য অরণ্য বা নাতিশীতোষ্ণ বা নাতিশীতোষ্ণ পার্বত্য উদ্ভিদ। এবার ফ্রেন্ড আমাদের মনে রাখতে হবে, এখানে যদিও ভাগটা তোমাদের না একটু বলে দিচ্ছি, এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে দুটো ভাগে ভাগ করা যায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্দ্র আর্দ্র পর্ণমোচী অরণ্য, আর একটা হলো শুষ্ক পর্ণমোচী। একটা হলো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ বা অরণ্য, একটা শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বা অরণ্য। এই ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেখানে কি দেখা যায় বৃষ্টিপাতটা মোটামুটি ভাবে একটু কম হয়। মরু উদ্ভিদ যেখানে বৃষ্টিপাত হয় না। এটা উপকূলীয় দুটো যেখানে লবণাক্ত মৃত্তিকা, পার্বত্য উদ্ভিদ মানে উত্তরের পার্বত্য অঞ্চলে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপর ফ্রেন্ড আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একটু আলোকপাত করব। এক নম্বর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। দুটি ভারতের স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো।
এক অথবা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, দুটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ অরণ্যের নাম লেখো। উদ্ভিদের নাম লেখো, শুধু উদাহরণ দিতে হবে, যেমন বাবলা, তাল ইত্যাদি গাছ হতে পারে। 3 নম্বর, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 4 নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যের শ্রেণী বিভাগ করো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্যের শ্রেণী বিভাগ করো। 2 নম্বরের কোশ্চেন, যেটা ছকের সাহায্যে দেখিয়ে দিয়েছি। 5 নম্বর, ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? 6 নম্বর কোশ্চেন, শতকরা হিসাবে ভারতে কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? 7 নম্বর, কোন দেশের কত পরিমাণ অরণ্য বা স্বাভাবিক, কোন দেশের কত পরিমাণ বা কত শতাংশ স্বাভাবিক উদ্ভিদ থাকা দরকার, আবশ্যক মানে কতটা পরিমাণ? 33%। সফরে এই গেল আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ, স্বাভাবিক উদ্ভিদ কতটা আছে, গবেষণা কেন্দ্র কোথায় আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোকপাত করলাম। ফ্রেন্ড, এর পরের ক্লাসে আমরা যে 5টা শ্রেণীবিভাগ করেছি, আমরা প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ।